তৃতীয়বার রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে সোমবার শুনানি। সারা বাংলার মানুষ রাস্তায় নামছেন এবং সারা পৃথিবীতে একই সময় তারাও প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, যারা প্রবাসী ভারতীয়, এবং তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সারা পৃথিবীর মানুষ। শুধুমাত্র পানিহাটি সোদপুরের 31 বছরের ডাক্তার কন্যার জীবনদীপ নিভে যাওয়ার জন্য নয়, এই রাজ্যের এই সরকারের তথ্য লোপাট করা এবং একই সঙ্গে পুলিশকে আড়াল করা, পুলিশকে দিয়ে অপকর্ম করানো, সব কিছুর বিরুদ্ধে। ঠিক সেই সময় ঘটল অঘটন। অঘটন কেন বলবো, এটাই তো ঘটাচ্ছিল। কোনো সুস্থ, রুচিবান, শিক্ষিত মানুষের তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর কোনো অবকাশ আছে কি? যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন ঘটাচ্ছেন বা বিনীত গোয়েলরা ঘটাচ্ছেন। জহর সরকার রিজাইন করলেন। সুস্থ চিন্তার, মানসিকতার মানুষ হলে এটাই কর্তব্য। আমি আশা করব যে তৃণমূল কংগ্রেসের যার মধ্যেও যারা সুস্থ, রুচিবান, সাংস্কৃতিক চেতনা সম্পন্ন বা পলিটিক্যালি কনসিয়াস যারা মানুষ আছেন, দে শুড রিজাইন, স্টেপ ডাউন জহর সরকারকে দেখে। জহরবাবু দীর্ঘদিনের একজন প্রবীণ আমলা, ভালো লেখেন, তার লেখার প্রচুর পাঠক আছেন। সেই মানুষটাকে যেহেতু তিনি শুধুমাত্র নরেন্দ্র মোদী বিদ্বেষী বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় তাকে পাঠিয়েছিলেন, বনিবনা ঠিকঠাক হচ্ছিল না। যখন শিক্ষা দুর্নীতি চরমে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 51 কোটি টাকা ধরা পড়েছিল, তখন এই জহরবাবুকে বলতে শুনেছি, বাড়ি থেকে বলছে তুমি সরে এসো, কিসের দরকার? বিবেকের ডাকে সেদিন সাড়া দেননি, কিন্তু শেষ পর্যন্ত এদিন সাড়া দিলেন। সরাসরি রাত দখল তৃতীয়বারের জন্য যখন ঘটছে, সুপ্রিম কোর্টে শুনানি যখন, মেগা শুনানি সোমবার যখন হচ্ছে, ঠিক তার আগের দিন সরাসরি লিখিতভাবে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। রাজনীতি থেকে অবসর নিলেন এবং রাজ্যসভার পদত্যাগ করলেন, পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন। সম্মান বাড়ল তার, মর্যাদা বাড়ল তার। এবং অবশ্যই যেটা ঘটলো সেটা হচ্ছে যে আরজি করকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত শিক্ষিত মানুষের মধ্যে যে জনজাগরণ হয়েছে নবান্ন কালীঘাটের বিরুদ্ধে, তাতে কিন্তু শেষ পর্যন্ত জহরবাবুর এই পদক্ষেপটা অনেকটা মোমেন্টামটাকে বাড়িয়ে দিল। আমি এই বিষয় নিয়ে জহর সরকারের পদত্যাগ নিয়ে সরাসরি গিয়েছিলাম বিশিষ্ট অধ্যাপক, গবেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। নমস্কার বিশ্বনাথ, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি জহর সরকার সাংসদ, তিনি রাজনীতি থেকে অবসর নিলেন এবং একই সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের সময়ও তিনি কিন্তু তার পরিবারের নিয়ে কথা বলেছেন, যে তার পরিবার বলছে যে তুমি কেন এর মধ্যে থাকছো। তো আমি বলছি যে আমার যে মূল প্রশ্নটা, মৌলিক প্রশ্নটা, সেটা হচ্ছে এত কিছু মানে ত্যাগ করে, অর্থাৎ নিজের সাংসদ রিজাইন করছেন, সুখেন্দু শেখর রায় প্রশ্ন তুলছেন, তারপরেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অনড় তার অবস্থানে অপরাধীদের আড়াল বলুন, তথ্য লোপাট বলুন, বিনীত গোয়েলকে বাঁচানো বলুন, সবকিছুর মধ্যে রয়েছেন। কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? প্রথমত আমি বলবো জহর সরকারের মতন মানুষ তৃণমূলে গিয়েছিল কেবলমাত্র নরেন্দ্র মোদীর বিরোধিতা করবার জন্য, কারণ উনি ঘোষিত নরেন্দ্র মোদী বিরোধী অবস্থান ছিল। ফলে উনি মনে করেছিল তৃণমূলের মঞ্চটাকে ব্যবহার করে মোদী বিরোধী দিল্লিতে করা যাবে। কিন্তু তিনি কিন্তু বারবার লক্ষ্য করেছেন যে তৃণমূল কংগ্রেস কিভাবে আপোষ করে দুর্নীতির সাথে। তৃণমূল কংগ্রেস দিনের পর দিন যখন আপোষ করছে, যে কোনো মানে জহর সরকারের যদি ব্যাকগ্রাউন্ড জানেন, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, বাবা মা থেকে শুরু করে ওনার ব্যাকগ্রাউন্ড সব মিলে, ওনাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড যে সংস্কৃতিতে, তার সাথে তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তার কিন্তু কোনো সামঞ্জস্য নেই। তৃণমূল কংগ্রেস জহর সরকারের মতন মানুষরা কি করে টিকে থাকবে? প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মনিরুল আরাবুলের মতন মানুষদের যেখানে স্থান, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো রুচিবান, বিবেকবান মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারবে সুখেন্দু শেখরের মতন অথবা জহর সরকারের মতন? এটা কার্যত অসম্ভব। ধরো তৃণমূল কংগ্রেস জহর সরকারের এই ঘোষণা পরে পরে বলেছেন, তৃণমূলের থেকে বলা হয়েছে, মুখপাত্ররা বলেছে যে স্রোতের পক্ষে তো কচুরিপানা বয়, কচুরিপানা জহর সরকারের সাথে তুলনা করছে। আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে ভাবনা চিন্তা, মানে তাতে কিন্তু আমি বলছি কোনো শিক্ষিত মধ্যবিত্ত রুচিবান মানুষের থাকার কোনো জায়গা নেই।
মানে মানে সমালোচনা করতে গিয়ে জওহর সরকারকে কচুরিপানার সাথে তুলনা করা, মানে এটা এটা মানে এটা কোন ধরনের রুচির পরিচয় দেয়? মানে জওহর সরকার কি সত্যি মানে কচুরিপানা? তার লেখনী, আমলা হিসাবে তার যে প্রভাব ছিল, উদারবাদী ভাবনার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত ছিল। হ্যাঁ, উনি নরেন্দ্র মোদীর বিরোধী, সেটা ঘোষিতভাবে বিরোধী ছিলেন উনি, কিন্তু তার প্রজ্ঞা, তার ভাবনা, তার চিন্তা, সেটাকে কচুরিপানা, মানে জওহর সরকারকে কচুরিপানার মতন তুলনা করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। আবার একই সাথে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র যে লিখেছেন তাতে মানে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে বলেছেন যে স্রোতের বিপরীতে চলতে না পারলে ইতিহাসে নাকি কি হবে। আমার প্রশ্ন হচ্ছে, জওহর সরকার কোন স্রোতের বিরুদ্ধে মানে বিপরীতে চলবেন? দুর্নীতির যে স্রোত চলছে তার বিপরীতে যেতে হবে? তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে সেটাকে সমর্থন করতে হবে? তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির স্রোত, তাতে জওহর সরকার পা মেলাননি। মনে রাখবেন যে মহাভারতে পর্যন্ত কর্ণকে বধ হতে হয়েছিল কেবলমাত্র অধর্মের সাথে যুক্ত থাকার জন্য। জওহর সরকার যদি এই অধর্মের সাথে টিকে থাকতো, মানে স্রোতের বিপরীতে হাঁটতো, যেটা মানে তৃণমূলের মুখপাত্র বলছেন যে কেন তিনি স্রোতের বিপরীতে হাঁটলেন না, তাই দুর্নীতির বিরুদ্ধে হাঁটলেন না। মানে হিংসার, পশ্চিমবাংলা যে রাজনৈতিক হিংসা শাসক দল চালু করেছে তার তার বিপরীতে হাঁটলেন, তার পক্ষে হাঁটলেন না। যে ধরনের ললেসনেস চলছে, যেভাবে প্রশাসন ভেঙে পড়েছে, হাজার হাজার বেকারত্ব তৈরি হয়েছে, মানে এখন সেগুলোকে তিনি সাপোর্ট করলেন না। মানে এইটা মানে কার্যত আমি বলছি যে আজকে জওহর সরকারের পদত্যাগটা শিক্ষিত শহুরে মধ্যবিত্ত মানুষকে কিন্তু আরো বেশি তাড়িত করবে, আরো বেশি প্রভাবিত করবে, এবং তৃণমূল কংগ্রেসের সাথে শহুরে মধ্যবিত্ত মানুষের যে লড়াই, এই লড়াই কিন্তু আরো জোরদার হবে জওহর সরকারের আজকের পদত্যাগের ঘোষণার পরে। পরিষ্কার করে মানে দুটো ভাগে ভাগ হচ্ছে সমাজটা। একদল হলো দুর্নীতির সাথে মানে আপোষ করা, হিংসার রাজনীতির উপর ভিত্তি করে চলা তৃণমূল কংগ্রেস, আর আরেক দিকে আম জনতা, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ তার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন। জওহর সরকার দ্বিতীয়টা বেছেছেন, দুর্নীতি পরায়ণ এবং হিংসার আশ্রয়ে একটা ব্যর্থ প্রশাসনের পরিচালক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী না হয়ে তিনি সেখান থেকে সরে আসতে চাইছেন। বিলম্বিত বোধোদয় নয়, তিনি প্রথম থেকেই বুঝতে পারছিলেন, কিন্তু একবার ঢুকে গেছেন জন্য বুঝতে মানে বেরিয়ে আসতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তার এই বেরিয়ে আসাটা কিন্তু আমি বলছি যে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন, হিংসার বিরুদ্ধে যারা লড়াই করছেন, যারা আরজি করের জাস্টিসের জন্য লড়াই করছেন, তাদেরকে উৎসাহিত করবে, তাদের মনোবল বাড়াবে। জওহর সরকারের এই সিদ্ধান্ত সময়ের ডাক বলে আমি মনে করি। যেমন করে সুখেন্দু শেখর রায় শাসক দলের বিরুদ্ধে বাস্তেল দুর্গ মানে ভেঙে ফেলার নজির এর উদাহরণ দিয়ে বলছেন যে কেন নবান্ন দখলদারি হবে না, নবান্ন তো কেন শাসক তৃণমূল কংগ্রেস থাকবে, সেই প্রশ্নটা যেমন তিনি তুলেছেন, একইভাবে মানে জওহর সরকারের পদত্যাগের মধ্য দিয়ে আমি মনে করি যে পশ্চিমবাংলার শিক্ষিত মধ্যবিত্ত এবং বিবেকবান মানুষ যারা এই আরজি করের জাস্টিসের জন্য লড়াই করছেন, তারা অনেক বেশি উৎসাহিত হবেন। এখন প্রশ্নটা হচ্ছে এই মানে এর পরেও শাসক দলের কি চেতনা আসবে? মানে তাদের একের পর এক নেতা মন্ত্রীরা শুধুমাত্র সরে দাঁড়াচ্ছেন তা তো নয়, তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় গত 11 বা 12-13 বছর ধরে যারা ছিলেন, সেই শিল্পী, সেই সাহিত্যিক, সেই সংস্কৃতির মানুষ, সেই খেলার মানুষ, সেই চলচ্চিত্রের মানুষ, সেই নাট্য কর্মী, তারাও তো তৃণমূল কংগ্রেসের সরাসরি বিরোধিতায় রাস্তায় নেমেছেন। তারা পরিষ্কার করে নিজেদের পাওয়া যে সম্মান রাজ্য সরকার দিয়েছিল সেই সম্মানকে ফিরিয়ে দিচ্ছেন। এর থেকে লজ্জা আর কি হতে পারে? এত বড় লজ্জার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব নিয়ে পদত্যাগ না করেন, এর পরেও যদি পুলিশ কমিশনারকে স্বপদে তিনি রেখে দেন, তাহলে বুঝতে হবে যে গণতন্ত্রের মূল্যবোধটা শেষ হয়ে গেছে। যেটা আমরা বারবার মনে করি যে গত 11-12 বছর ধরে যেভাবে দান দক্ষিণার রাজনীতির মধ্য দিয়ে, ভয় দেখানোর রাজনীতির মধ্য দিয়ে মধ্যবিত্ত বাঙালি সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছিলেন মানে এই বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, এখন সেই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে বলতে হবে যে লজ্জাহীনভাবে
তৃণমূল কংগ্রেস এটাকে চালিয়ে নিয়ে যেতে চাইছেন। কিন্তু যে কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসির নর্মস বলছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং মানে পুলিশ কমিশনারের পদত্যাগ কিন্তু একটা মিনিমাম মানদণ্ড এই মুহূর্তে। জগৎ সরকাররা যখন দলের মধ্যে বিদ্রোহ করছে তখন পরিষ্কার করে বুঝতে হবে যে শাসক দলের আরো মানুষ আছেন যারা বিবেকের টানে ডাক দিতে চাইছেন। আমার ধারণা জগৎ সরকারের আজকে পদত্যাগের ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অবশিষ্ট বিবেকবান মানুষ আছেন তারাও নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং তারাও নিশ্চয়ই দলকে এটা বোঝানোর চেষ্টা করবেন যে মিনিমাম নীতি নৈতিকতার ভিত্তিতে সরকার পরিচালনা করা দরকার। মিনিমাম নীতি নৈতিকতার বিরুদ্ধে মানে পক্ষ নিয়ে অবশ্যই দলকে পরিচালনা করা দরকার। যেভাবে দল মানে রুটলেসলি চলছে, দুর্নীতির সাথে আপোষ করে চলছে, হিংসার উপর ভিত্তি করে চলছে, প্রশাসনকে ব্যবহার করে চলছে, একের পরে হুমকির উপর ভিত্তি করে মানুষকে মানে শাসাচ্ছে। আপনি জানেন যে আর.জি. করের ঘটনার পরে যখন সারা বাংলার মানুষ মানে জেগে উঠেছে, যখন আমরা মনে করছি যে ভারত ছাড়ো আন্দোলনের থেকেও আরো ব্যাপকতর আন্দোলন আমরা দেখতে পাচ্ছি গত এক মাস ধরে চলছে। মানে কার্যত বলা যায় পৃথিবীর ইতিহাসে এত বৃহত্তম সামাজিক আন্দোলন অতীতে কখনো মানুষ দেখেনি। সেই আন্দোলনের কনটেক্সটে মানুষ যখন ন্যায় বিচার চাইছে তখন একের পর এক তৃণমূলের নেতারা শাসাচ্ছে। উদয়ন গুহ থেকে শুরু করে একেবারে পরেশের মতন এমএলএ অথবা বাঁকুড়ার অরূপ খা থেকে শুরু করে একের পর এক এমএলএরা যেভাবে শাসাচ্ছে এবং শাসানি দিয়ে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে পুলিশের এফআইআর মাধ্যমে এই গণ আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে, আমার মনে হয় না এত সহজ হবে। মানে মানুষ কিন্তু ক্রমশ নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন, রাস্তার মধ্যে আছেন। আর আজ থেকে আর এক মাসেরও কম সময় আছে দুর্গাপূজার। মানুষের কোনো হুঁশ নেই দুর্গাপূজা নিয়ে। মানুষ কিন্তু ন্যায় বিচার চাইছেন, মানুষ হেস্তনেস্ত করতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা তারাও যে মুখ খুলছেন, তারাও যে পদত্যাগের স্বপ্ন দেখছেন, তৃণমূলের ঘেঁষা শিল্পী সাহিত্যিকরাও যে পদত্যাগ করছেন বিভিন্ন জায়গা থেকে বা সম্মান প্রত্যাহার করছেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিজের পদে থাকেন? মানে আর কত রিজেকশন উনি চাইছেন? মানে এর পরে যদি তার পদে তিনি টিকে থাকেন তাহলে বুঝতে হবে যে ক্ষমতার একমাত্র লক্ষ্য তার, ক্ষমতার প্রতি ভীষণ আসক্তি তার আছেন এবং ক্ষমতা ছাড়া উনি অন্য কিচ্ছু বোঝে না, পৃথিবীর অন্য কিচ্ছু বোঝে না। নীতি নৈতিকতার গল্প তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি যখন বিরোধী নেত্রী ছিলেন। তিনি তো তেলকা কাণ্ডের পরে পদত্যাগ করে চলে এসেছিলেন বাজপেয়ী মন্ত্রিসভা থেকে। তিনি তো আমাদেরকে বলতেন, নীতি নৈতিকতা শেখাতেন। তিনি বিরোধী থাকাকালীন নীতি নৈতিকতা তার আজকে কোথায় গেল? কোথায় গেল সেই নীতি নৈতিকতা? তাহলে যেভাবে তার দলের মধ্যে দিয়ে নীতি নৈতিক মানে প্রশ্নগুলো নৈতিক প্রশ্নগুলো আসছে, যেভাবে জগৎ সরকার নৈতিক প্রশ্নগুলো তুলছেন, দলের বাইরে সাধারণ সমাজ থেকে নৈতিক প্রশ্নগুলো তুলছে এবং পুরো ঘটনার যে মানে যদি বিশ্লেষণ আমরা করি, এখনো সিবিআই নিশ্চয়ই চূড়ান্ত রিপোর্ট দেয়নি, কিন্তু যে ধরনের প্রশাসনিক ব্যর্থতা উঠে এসেছে, যেভাবে আর.জি. করের দুর্নীতির কনটেক্সটে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি উঠে এসছে, তারপরেও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিজের পদে থাকেন এটা বিস্ময়। মানে একমাত্র সেই কারণেই থাকতে পারেন যেমন করে উত্তর কোরিয়ার শাসক রয়েছেন, যেমন করে মানে বিভিন্ন দেশের টোটালিটারিয়ান শাসন ব্যবস্থায় শাসক থাকেন, তার বাইরে যদি 50, 60, 70 দশকের বিবেক বা মতাদর্শ বা আদর্শগত রাজনৈতিক অবস্থান থাকতো তাহলে কিন্তু আমি বলবো আমাদের রাজ্যেই প্রফুল্ল সেনের পদত্যাগ আমরা দেখেছি, আমাদের রাজ্যে প্রফুল্ল ঘোষের পদত্যাগ আমরা দেখেছি, আমাদের রাজ্যেও কিন্তু একের পর এক নেতা মন্ত্রীরা বা অনেক ক্ষেত্রেই কিন্তু আমি বলবো যে বামে আমলেও কিন্তু বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ আমরা দেখেছি যারা কিন্তু নীতি নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই পদত্যাগ করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও যদি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার দায় না নেন এবং নৈতিকতার কারণে যদি পদত্যাগ না করেন বা দায়িত্বের প্রশ্নে ব্যর্থতার জন্য পদত্যাগ না করেন, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবাংলার রাজনীতিতে আজ পর্যন্ত যতজন রাজনীতিবিদ এসছেন ক্ষমতাতে টিকে থাকা বা ক্ষমতার প্রতি আসক্তি সর্বোচ্চ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে।